আজকের বায়োলজি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ছত্রাক এবং পেনিসিলিয়াম নোটেটাম। আসলে ছত্রাক বলতে আমরা কি বুঝি? ছত্রাক বলতে আমরা বুঝি যে আমরা অনেকে সচরাচর যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। সহজ বাংলায় আমরা যে ব্যাঙের ছাতা যেটা বলি, আমরা ছত্রাক বলতে মূলত হচ্ছে ব্যাঙের ছাতাকে বুঝে থাকি। আসলে ছত্রাক কথাটা অনেক ব্যাপক। এখন ছত্রাক কিন্তু অনেক ধরনের ছত্রাক আছে। এখন ছত্রাক শব্দটার ইংরেজি শব্দটা হচ্ছে ফাঙ্গাস। এটা একটা ল্যাটিন শব্দ, এটা ফাঙ্গস থেকে এসেছে। তো এটা ছত্রাক হলো এক ধরনের ইউক্যারিওটিক পরজীবী। ছত্রাক হলো এক ধরনের ইউক্যারিওটিক পরজীবী বা মিথজীবী আমরা বলতে পারি। আচ্ছা, মিথজীবী বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে উদ্ভিদ নিজের খাবার নিজে? এখানে উদ্ভিদ কিন্তু সূর্যের আলোকে কাজে লাগায়। উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে। উদ্ভিদরা কি হয়? সবুজ হয়। কিন্তু ছত্রাকের দেহে কোনো ক্লোরোফিল থাকে না। সেজন্য ছত্রাক সূর্যের আলোকে কাজে লাগাতে পারে না। সরাসরি পচনশীল কোনো বস্তুর উপর, কোনো গোবরের উপর, পচা কোনো জায়গায় দেখবেন আপনারা সাদা বর্ণের কতগুলো উদ্ভিদ জন্মায়। ক্লোরোফিল না থাকার কারণেই কিন্তু এরা সাদা হয় এবং এগুলোকে বলা হচ্ছে কি? ছত্রাক। যেমন ব্যাঙের ছাতাও কিন্তু এক ধরনের ছত্রাক। তো ছত্রাক হলো এক ধরনের ইউক্যারিওটিক পরজীবী বা মিতজীবী জীব, যেটা উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, প্রোটোজোয়া এবং মনেরার পাশাপাশি ছত্রাক রাজ্যের অন্তর্গত। তো ছত্রাকদের মূলত অণুজীবদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবাণুগুলো আছে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপিক, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা লাগে, খালি চোখে অনেক সময় দেখা যায় না। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অণুজীব আছে। এই ছত্রাকের মধ্যেও কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব আছে। তো এগুলোকে জীব এই জীবগুলোকে রাজ্য ছত্রাকের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইউক্যারিওটিক ক্লোরোফিলবিহীন, রেণুধারণকারী, নালিকা বান্ডিলবিহীন, শাখাযুক্ত অণুসূত্র গঠনকারী জীবগোষ্ঠী ছত্রাকের যৌন ও অযৌন উভয় প্রকার জনন দেখা যাবে। অর্থাৎ এদের মধ্যে যৌন জননও হবে, আবার অযৌন জননও হবে। এবং কোষপ্রাচীর কাইটিন, অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার ও অন্যান্য বহু শর্করা দ্বারা এগুলো নির্মিত হবে। তো স্পষ্টতই যেহেতু ক্লোরোফিল থাকে না, এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না, যেটা একটু আগে বললাম। এবং এদের দৃঢ় কোষ প্রাচীর রয়েছে, যা কাইটিন এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এখন আমরা যদি ফাঙ্গাসকে একটু ডিফাইন করতে চাই, সংজ্ঞায়িত করতে চাই, আমরা বলতে পারি ফাঙ্গাস এটা হলো প্ল্যান্ট লাইক অর্গানিজম, অর্থাৎ একটা উদ্ভিদের ন্যায় এক ধরনের একটা মানে কিছু দ্যাট ডাজ নট মেক ক্লোরোফিল, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে না বা যেটা ক্লোরোফিল ধারণ করে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি? মাশরুম এবং কি? ইস্ট। ইস্ট কোথায় দেয়? পাউরুটিতে ব্যবহার করে। ইস্ট পাউরুটি ফোলার জন্য ব্যবহার করে। আর মাশরুম তো আমরা জানি, কিছু মাশরুম খাওয়া যায়, কিছু মাশরুম বিষাক্ত, খাওয়া যায় না। কিছু মাশরুম খেলে প্রচণ্ড রকম বিষক্রিয়ার শিকার হতে দেখা যায়। তো আমাদের কিন্তু বিষাক্ত কিছু মাশরুম আছে, যেমন আমরা ববিষ্টা, অ্যাগারিকাস, আপনারা দেখবেন খিচুনির ওষুধ কিন্তু। ববিষ্টাও কিন্তু নার্ভাস সিস্টেমের ওষুধ, তোতলামির ওষুধ। আমাদের মেডিসিন, এই দুইটা মেডিসিন কিন্তু মাশরুম থেকে তৈরি করা হয়। অ্যাগারিকাস এবং ববিষ্টা ম্যাটেরিয়ামেডিকে খুলে আপনারা পড়ে দেখবেন, এগুলো মাশরুম থেকে তৈরি করা হয় এই মেডিসিনগুলো। তো মাশরুম কিছু আছে খাওয়া যায়, কিছু আছে আমরা খেতে পারবো না, আমাদের জন্য সেটা বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই যে মাশরুম, ইস্ট যেটা পাউরুটি ফোলানোর জন্য ব্যবহার করা হচ্ছে, এবং মোল্ডস, এগুলো এক একটা কি? সবগুলাই ফাঙ্গাসের অন্তর্ভুক্ত। এবং এটার ফাঙ্গাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম যদি হয়, এটার প্লুরাল ফর্ম হচ্ছে ফানজাই। দ্য প্লুরাল ইজ ফানজাই। তাহলে এগুলো সবগুলো এক একটা ছত্রাক। তো আমরা ছত্রাক সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এতক্ষণ। এখন আমরা পেনিসিলিয়াম নোটেটাম নিয়ে একটু পড়বো। পেনিসিলিয়াম নোটেটামও কিন্তু এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক। দেখতে অনেকটা এই ধরনের হয় এরা। তো পেনিসিলিয়াম নোটেটামটা কি? পেনিসিলিয়াম ক্রাইসোজেনামও বলা হয় এটা। এটা আসলে
একটা সময় এটাকে পেনিসিলিয়াম নোটেটাম নামে ডাকা হতো, বর্তমানে এটাকে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম বলা হয়। তো এটা হলো পেনিসিলিয়াম গোত্রের ছত্রাকের একটা বিশেষ একটা প্রজাতি। দেখতে অনেকটা এই ধরনের, অনেকটা ঝাড়ুর মতো দেখতে মনে হচ্ছে। এই পেনিসিলিয়াম আসলে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। আমরা জানি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে পেনিসিলিন কাজ করে থাকে। ব্যাকটেরিয়াকে কীভাবে ডেস্ট্রয় করে বা ব্যাকটেরিয়াতে কীভাবে কাজ করে? পেপটিডোগ্লাইকেন সংশ্লেষণ বন্ধ করে। আর পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং একজন চিকিৎসক ছিলেন, জীবাণু তত্ত্ববিদ ছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন ঘটনাক্রমে, মানে তিনি এক ধরনের গবেষণা করতে গিয়ে তিনি হঠাৎ করে পেনিসিলিনটা আবিষ্কার করে ফেলেন। তো অ্যাস্ট্রোফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এমন এক ধরনের ছত্রাকের সন্ধান পান যেটা জীবাণু নাশ করার ক্ষমতা আছে। তো তিনি ছত্রাকটির নাম দেন বা ছত্রাকটার নাম দেওয়া হয়েছিল সেই সময়ে পেনিসিলিয়াম নোটেটাম, যেটাকে আমরা বর্তমানে কি নামে ডাকছি? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। তো পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম এটাকে একটা সময় ডাকা হতো কি নামে বললাম? পেনিসিলিয়াম নোটেটাম। তো এটা এক ধরনের ফাঙ্গাস। এটা জেনাসটা বা প্রজাতিটা হচ্ছে কি পেনিসিলিয়াম, এবং এটা হলো একটা টেম্পারেট এবং সাবট্রপিক্যাল রিজন, পৃথিবীর এই এলাকাগুলোতে বেশি পাওয়া যায়। এবং বলা হচ্ছে বিশেষ করে আবদ্ধ বিভিন্ন পরিবেশে, বদ্ধ পরিবেশ, স্যাঁতসেঁতে কোনো রুম, স্যাঁতসেঁতে কোনো জায়গা, হ্যাঁ, যেখানে পানি জমে আছে, এই ধরনের পানি দ্বারা আর্দ্র হয়ে গেছে, ভিজে আছে, এরকম ড্যাম্প কোনো বিল্ডিংয়ে আপনারা দেখবেন ছত্রাক জন্মায়। আপনারা কখনো বিফ, গরুর মাংস অনেকে অনেক সময় ড্রাই করে ফেলে, শুটকির মতো শুকিয়ে ফেলে, কিছুদিন রাখলে দেখবেন যে সেখানেও দেখবেন সাদা কিছু ফাঙ্গাস চলে আসে। ফাঙ্গাসটা কিন্তু খাওয়া যায়, তেলে ভেজে ফেললে কিন্তু ফাঙ্গাসটা চলে যায়, মিষ্টি একটা গন্ধ আসে, আপনারা দেখবেন। তো পেনিসিলিয়াম নোটেটাম is a fungus that widely exists in the environment and is often non-pathogenic to humans. অর্থাৎ এটা পরিবেশের মধ্যে আমরা প্রচুর পরিমাণে আমরা পাই এই পেনিসিলিয়াম নোটেটামটাকে, এবং হচ্ছে এটা নন প্যাথোজেনিক টু হিউম্যানস। বলা হচ্ছে এটা নন প্যাথোজেনিক মানে হচ্ছে রোগ 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 সৃষ্টি করে না। আমরা জানি বিভিন্ন রকম অণুজীবগুলা, অনেক রকম অণুজীব আছে যেগুলো হিউম্যান বডিতে রোগ সৃষ্টি করে, কিন্তু পেনিসিলিয়ামটা হিউম্যান বডিতে রোগ সৃষ্টি করে না, বরং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। হ্যাঁ, এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অ্যান্টিবায়োটিকের আমরা জানি যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে এটা নর্মালি হিউম্যান বডিতে কোনো ডিজিজ বা রোগ তৈরি করে না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইজ অফ এ নন প্যাথোজেনিক টু হিউম্যানস, অর্থাৎ এটা নন প্যাথোজেনিক হিউম্যান বডির জন্য। এরপর এটা দেখতে কেমন? বলা হচ্ছে ব্রুশ লাইক ক্লাস্টার্স, অর্থাৎ একটা ব্রুশ বা একটা ওই যে ব্রুশের মতো আর কি, ব্রুশের মতো দেখতে, অনেকটা ঝাড়ুর মতো দেখতে, ক্লাস্টার্স গুচ্ছাকারে থাকে। এই যে একটু আগে দেখলাম ব্রুশ লাইক ক্লাস্টার, ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলেই ব্রুশ লাইক ক্লাস্টারের আকারে এটা গঠিত। এবং এটাকে বলা হচ্ছে কি পেনিসিলি বলা হচ্ছে। দ্য কোনিডিয়া, এটা কোনিডিয়ার যে সাইজগুলা 2.5 থেকে 5 মাইক্রোমিটার ডায়ামিটার থাকে, এটা গোলাকার থাকে, ইউনিসেলুলার থাকতে পারে, ভিজুয়ালাইজড অ্যান্ড অ্যাজ unbranching chains at the tips of the leads. এখন দেখেন মাইক্রোস্কোপে দেখতে অনেকটা এই ধরনের দেখা যায় পেনিসিলিয়ামগুলা। যদি আপনারা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেন, ল্যাবের মধ্যে প্র্যাকটিক্যালি যদি দেখানো যায়, অনেকটা এই ধরনের দেখা যাবে পেনিসিলিয়াম, অনেকটা এই ধরনেরও দেখবেন। এখানে আসলে জুমের বিষয় আছে, আমরা যদি মাইক্রোস্কোপটাকে জুম করি আর বিভিন্নভাবে আমরা লাইটকে ফোকাস করি, লাইট যদি ফেলি, সেখানে বিম যদি ফেলে আমরা ক্লোজ ভিউ আরেকটা যদি আমরা কাছে দূরে করে দেখি, অনেকটা এই ধরনের দেখা যায়। দেখেন অনেকটা ঝাড়ুর মতো ছোপ ছোপ দেখতে পাচ্ছেন আপনারা, এই ধরনেরই আপনারা দেখবেন মাইক্রোস্কোপের নিচে ফাঙ্গাসকে। আচ্ছা, এখন আমরা ফাঙ্গাসের, এই পেনিসিলিয়াম ফাঙ্গাসের যে মানে দৈহিক যে গঠন, হ্যাঁ, যে স্ট্রাকচার, সে স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা এখানে অনেকগুলো পার্টস আমরা দেখি, আমরা একদম উপরের অংশে দেখে আমরা দেখতে পাচ্ছি কোনিডিয়াম, এরপর আমরা দেখতে পাচ্ছি স্টেরিগমাটা, এরপর আমরা দেখতে পাচ্ছি
মেটুলা, এরপর আমরা দেখতে পাচ্ছি কনেডিওফোর, সর্বশেষ নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ভেজিটেটিভ হাইফি। তাহলে এটা হলো ডায়াগ্রাম অফ পেনিসিলিয়াম। স্ট্রাকচার যদি আসে, এই স্ট্রাকচারটা একটু দেখে নেবেন পরীক্ষায়। এটা ছবি আঁকলে, ফিগারগুলো দিলে আপনারা কোনো একটা প্রশ্নে যতটুকু মার্কস পাওয়ার কথা পুরো মার্কসটাই আপনারা পাবেন। তো এটা শেষ করব হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স দিয়ে। এই পেনিসিলিয়ামের আসলে অর্থনৈতিক গুরুত্বটা কি, কোনো অর্থনৈতিক গুরুত্ব আছে কিনা? এটার অবশ্যই অর্থনৈতিক গুরুত্ব আছে। তো এখানে কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এখন। সর্বপ্রথম আমরা অ্যান্টিবায়োটিকটাকে কি কাজে আমরা ব্যবহার করি? আমরা ব্যবহার করি, একটু আগে যে বললাম আলেকজান্ডার ফ্লেমিং সাহেবের কথা, সায়েন্টিস্ট। তো তিনি 1932 সালে এটাকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন, এবং বিশেষ করে ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলা, তিনি দেখলেন যে এই পেনিসিলিন প্রয়োগ করার, যেখানে প্রয়োগ করা হয় ওই জায়গায় কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলো ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো এভাবেই তিনি পেনিসিলিনটা আবিষ্কার করলেন। তো বর্তমানে এটা আসলে পৃথিবীব্যাপী আমরা জানি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার তো খুব যথেচ্ছভাবে হচ্ছে, এমনকি অপব্যবহার হচ্ছে। তো এই পেনিসিলিনের মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিকের সূচনা, অ্যান্টিবায়োটিকের যুগের সূচনা। এখন আবার কিন্তু অ্যান্টিবায়োটিকের যুগের আবার শেষের দিকেও আমরা চলে আসতেছি, কারণ মানুষ যথেষ্ট পরিমাণে অ্যান্টিবায়োটিক নিচ্ছে, যতটুকু যে মাত্রায় নেওয়া দরকার সে মাত্রায় নিচ্ছে না, ফলে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গড়ে উঠছে, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট তৈরি হচ্ছে। আপনারা দেখবেন যে কারো শরীরে 15টা, কারো শরীরে 14টা, এরকম অনেকগুলো দেখবেন যে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না এখন মানুষের শরীরে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজে চলে যাই। আমাদের অ্যান্টিবায়োটিকের পেনিসিলিয়ামের সেকেন্ড যে কাজে ব্যবহার করা হয়, মেকিং চিজ তৈরিতে, পনির তৈরিতে, চিজ তৈরিতে ব্যবহার করা হয়। তো চিজ তৈরিতে সেখানে কিন্তু ওই কি বলে এটাকে, ছত্রাক বা পেনিসিলিয়াম দেওয়ার একটা প্রয়োজন পড়ে। আর অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনের ক্ষেত্রেও কিন্তু ছত্রাক ব্যবহার করা হয়। অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন মানে হলো যে আমাদের শরীরে অনেক সময় দেখবেন যে রিংওয়ার্ম হয়, দাঁত, আমাদের নখ অনেক সময় দেখবেন বর্ষাকালে পচে যাচ্ছে, নখের মধ্যে কিসের ইনফেকশন হয়ে যায়, বা পায়ের আঙুলের দুই আঙুলের চিপার মধ্যে দেখবেন অনেক সময় কি হয়, ইনফেকশন হয়, ছিঁড়ে যায়। এগুলো কিন্তু ওই ফাঙ্গাসের কারণেই হয়, ছত্রাকের আক্রমণেই হয়, এবং এগুলোকে ডেস্ট্রয় করার জন্য ওষুধে কিন্তু ওই ফাঙ্গাস থেকে তৈরি করা হয়। তো এই ছিল আমাদের আলোচনা। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আলোচনাটা শুনলেন, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আলোচনাটা যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আপনারা আলোচনাটা রিপিট একটু শুনবেন, আর নিজেরাও নিজেদের টেক্সট বুক থেকে একটু স্টাডি করবেন। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।